বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলিসহ ম্যাগাজিন পাওয়ার ঘটনায় তোলপাড় গোটা দেশ। যদিও আসিফ মাহমুদ দাবি করছেন তার লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে, তবে আগ্নেয়াস্ত্র নীতিমালা অনুযায়ী বয়সের শর্ত পূরণ করেননি আসিফ। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ব, এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক। কথায় আছে, যাকে আপনি বিশ্বাস করবেন তার কাছেই আপনাকে পরাজিত হতে হবে। হ্যাঁ দর্শক, তেমনটি ঘটেছে এবার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে। দেশের সাধারণ মানুষ বিশ্বাস করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ ছাড়া করে তারাই এখন সরকারের উপর তম কর্মকর্তা হয়ে যা মন খুশি তাই করে বেড়াচ্ছে। এবার ঠিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসিফ মাহমুদের মরক্কোচ পরে তার ব্যাগে রিভলভার পাওয়া গিয়েছে। তাই নিয়ে এবার রাজনৈতিক অঙ্গনে এবার আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে নানান রকম আলোচনা ও সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। আসিফ মাহমুদের কাছে অস্ত্র থাকবে কি থাকবে না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আসিফ মাহমুদকে নিয়ে যে নিউজগুলো হয়েছে, এই সবগুলো নিউজ ডিলিট করা হয়েছে। আমরা দেখলাম ঢাকা পোস্ট, বার্তা 24 সহ বিভিন্ন গণমাধ্যমের নিউজ যে আসিফ মাহমুদের ব্যাগে বন্দুকের গুলির ম্যাগাজিন পাওয়া গেছে, গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে। সেই গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়ার নিউজ 5 মিনিটও রাখতে পারলো না। বিভিন্ন গণমাধ্যমগুলো স্বীকার করেছে এই নিউজটা 5 মিনিটও রাখা সম্ভব হয়নি। আমার প্রশ্ন হলো যে আসিফ মাহমুদের কাছে বন্দুকের যে ম্যাগাজিনটা পাওয়া গেল, তার বয়স কত? 26 বছর, 25 বছর বা 27 বছর? একটা বন্দুকের লাইসেন্স পেতে কত টাকা ট্যাক্স দিতে হয় আপনারা জানেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন উপদেষ্টা হয়ে যদি তার নিজের জীবনের নিরাপত্তার জন্য ব্যাগে অল টাইম রিভলভার নিয়ে ঘোরাঘুরি করে, সাধারণ মানুষ আসিফ মাহমুদের মতো যদি তাদের জীবনের নিরাপত্তার জন্য রিভলভার সাথে থাকে, তাহলে আগামীর বাংলাদেশে আর আইনশৃঙ্খলা বাহিনী থাকবে না। কারণ যাকে আমার সমস্যা মনে হবে তাকেই টার্গেট করে ফায়ার করলেই শেষ হবে, কারণ আমরা একটা লাইসেন্স প্রাপ্ত রিভলভার থাকার কারণে। অনেকেই আবার প্রশ্ন তুলছেন, ডক্টর ইউনূসের চেয়েও কি বেশি সম্মানী ব্যক্তি এই আসিফ মাহমুদ? ইউনূস সরকারের যদি নিজস্ব রিভলভার না থেকে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার থাকবে কেন? এটি একটি বড় প্রশ্ন সাধারণ জনগণের। তাই তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে রিভলভার দেখার পর অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। সেই সাথে আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে কিছু রাজনৈতিক বিশ্লেষক বলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ব, এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক। দর্শক, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অস্ত্রের লাইসেন্স, সেই অস্ত্রের লাইসেন্সটা কোন মন্ত্রণালয় দেয়? অস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যাপারে ব্যক্তি পর্যায়ে হোক, প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, যে অস্ত্রের লাইসেন্সটা দেওয়া হয় সেটি কি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে দেওয়া হয়, আইন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়? খুব ছোট্ট উত্তর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন দেয়া হয়, তখন এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা যে যখনই দায়িত্ব থাকুন না কেন, তার সম্যক জ্ঞান থাকার কথা। এই ব্যাপারে অস্ত্র কাকে দেয়া যাবে, যাবে না, এই ব্যাপারে কি নীতিমালা, নিয়ম কানুন, সেগুলো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার মুখস্থ থাকার কথা, ঠোঁটস্থ থাকার কথা। কিন্তু যদি এরকম হয় যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কানুনগুলো, এই আইনগুলো তিনি জানেন না, এবং তিনি শিশুর মতো সেগুলো যদি স্বীকার করে ফেলেন যে সেই আইনটা তিনি জানেন না, তাহলে কি প্রশ্ন করা যায় যে আমরা কোন দেশে বাস করছি? যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী সমমর্যাদার, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা কি সেটা ঠিকভাবে জানেন না। আবার আরেকটা ব্যাপারও আমরা দেখছি যে এই যে শিশুর মতো বলে ফেলা, নিজের অপারগতাকে প্রকাশ করে ফেলা, যেটা আমরা প্রধান উপদেষ্টার মধ্যেও দেখেছি যে শিশুর মতো তিনি কথা বলেন। আসিফ মাহমুদের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পর সে নিজের মুখে স্বীকার করেছেন যে তার লাইসেন্স প্রাপ্ত রিভলভার ছিল।
এখন এই লাইসেন্স প্রাপ্ত রিভলভার থাকার কারণে এইবার দেশের সাধারণ মানুষ বলেন, যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনার উনি একজন উপদেষ্টার দায়িত্বে আছেন। তো উনি উপদেষ্টার দায়িত্ব থেকে উনি যদি আসলে এই আর্মসটা যেটা পাওয়া গেছে, ওনার একটা লাইসেন্সও যদি থাকে, কিন্তু এটা আপনার এয়ারমোট ইমিগ্রেশন পর্যন্ত যেভাবে নিয়ে গেছেন, এটা আমার মনে হয় উনি আগে থেকেই সচেতন হওয়া উচিত ছিল। এই জায়গায় উনি এতটা সচেতনতা বোধ করলেন না, বুঝলেন না। সেটা যখন একটা মিডিয়া আসলো, এটা আন্দোলনভাবে এটা ধরা পড়লো ইমিগ্রেশনে গিয়ে, এবং ইমিগ্রেশনে ধরা পড়ার পরে এটা বিভিন্ন মিডিয়া আসছে এবং দেশের সর্বস্তরের জনসাধারণ দেখতেছে উনি গোপনভাবে আর্মস সাথে নিয়ে ঘুরেন। তাদের কথাবার্তা শেষ হচ্ছে না, তাদের সংস্কার কমিশনের কাজও শেষ হচ্ছে না, প্রত্যেক দিন বৈঠক হইতেছে, কিন্তু আবার দেখতেছি আমাদের ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায় তখন তার ব্যাগে অস্ত্র ম্যাগাজিন পাওয়া যায়। উনি বলেছেন, সাফাই গিয়েছেন যে অস্ত্র ম্যাগাজিন তার এবং তার পরিবারের সুরক্ষার জন্য নাকি উনি রেখেছেন। তাহলে যখন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি আইনের শাসন চাই, একটি দুর্নীতি মুক্ত সমাজ চাই, যখন আমরা পুলিশের উপর ভরসা রাখতে চাই, তখন যদি একজন উপদেষ্টার যদি ব্যাগে অস্ত্র রাখতে হয়, তাহলে আমার আপনার সাধারণ জনগণ আমরা কোথায় আছি? এই ছাত্রদের শুধু একদিকে নয়, অন্যদিকে আবার উমামা ফাতেমার মতো আরও একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এই ছাত্রদের কার্যকলাপ দেখে ফেসবুকে পোস্ট করে পদত্যাগ করেছে। এদিকে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক। সোমবার রাতে ফেসবুকে পোস্টে রাশেদ খান লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন তিনি। ছাত্রদের বিশ্বাসের জায়গা নষ্ট করেছে, তাই তো এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উমামা ফাতেমা যেমন এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ছাত্রদেরকে দায়ী করেছে, এই উমামা ফাতেমা তার সাথে অন্যায় করে হয়েছে, এমন মন্তব্য জানিয়েছেন এই উমামা ফাতেমা। স্বাভাবিকভাবে আমি ছাত্র হিসেবে মনে করি যে আমি এখনও একজন স্টুডেন্ট এবং স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করে যেতে চাই। স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে আমরা অভ্যুত্থানকে কেন্দ্র করে যেই স্বপ্নগুলো ছিল যে জুলাইয়ের আহতদের ধরেন পুনর্বাসন করার কথা, এখন সেগুলোর নামে ওনারা কোটা ব্যবস্থা চালু করছে, এটা তো আসলে কোনো দরকার নেই। আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের রোল নিয়ে ভাবিয়ে তুলেছে যে আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না, হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে, এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। এবার ছাত্ররা যারা এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বড় বড় পদে রয়েছে, তারাই এখন আবার সেই উমামাকেই দোষী হিসাবে সাব্যস্ত করছে। উমামা ফাতেমা আপু আমি এখানে স্পষ্টত বলছি, উনিও শুনবেন, উনি পুরোটা সময় ব্যবহার করেছেন বিভিন্ন দূতাবাসে যাওয়ার ক্ষেত্রে আর অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে। মানে আপনি মনে করছেন না উমামা ফাতেমার প্রতি কোনো অন্যায় অবিচার হয় নাই আপনাদের তরফ থেকে? আমি কথাটা বলছি, উমামা ফাতেমা আমাদের পুরো বৈষম্য বিরোধীর উপর অন্যায় করছেন। আপনি আবার এখানে তার উপর সব দায় চাপিয়ে দিলেন। এত কিছু শোনার পর আসলে এখানে আসল দোষীকে বা কারা আসলেই বোঝা মুশকিল। এক কথায় আন্দোলনের পর দেশের মানুষের সাথে এবার এক প্রকারের ফুটবল খেলা শুরু করছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এমন মন্তব্য করেন দেশের কিছু খেটে খাওয়া মানুষ। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।